প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার সরাসরি জনপ্রিয় স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলথ ফর পিপলে। দর্শক, পুরো অনুষ্ঠানে থাকছি বরাবরের মতো আমি ডাক্তার শাহেদ ইমরান। স্বাস্থ্যের নানা দুর্যোগ সারা পৃথিবীময় আমরা দেখেছি এবং আমরা জানি যে এই দুর্যোগের সময়টিতে স্বাস্থ্য ব্যবস্থাপনার স্পাইডারম্যান এই চিকিৎসকরা এবং স্বাস্থ্যকর্মী তাদের সাথে মিলিয়ে এই যুদ্ধটি করে। ক্ষুদ্র জীবাণুর বিরুদ্ধে অনেকবার সারা পৃথিবী যুদ্ধ করেছে, সাধারণ মানুষ সাথে ছিল চিকিৎসকরা। দর্শক, আমরা আজকে তারই প্রেক্ষিতে এই বাংলাদেশে বর্তমান যেই একটি প্রাদুর্ভাব, হামের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে এবং এতে করে সারা বাংলাদেশে সাধারণ মানুষের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে। আজকে তার প্রেক্ষিতেই আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা স্বাস্থ্য ব্যবস্থাপনার উপর জোর দিয়ে আলোচনা করব এবং স্বাস্থ্যে আমাদের সাথে একজন বাংলাদেশের তুমুল জনপ্রিয় একজন ব্যক্তিত্ব, চিকিৎসক আমাদের কাছে আমাদের আজকের স্টুডিওতে উপস্থিত আছেন। সুতরাং আমরা একটু বক্ষ ব্যাধি নিয়েও আলোচনা করব। দর্শক, আমাদের সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং সাথে আমাদের চিকিৎসকদের অভিভাবক ডাক্তার জহিরুল ইসলাম শাকিল, ভাইস চেয়ারম্যান বিএমআরসি, মহাসচিব, সম্মানিত মহাসচিব বাংলাদেশ ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশ এবং নানা গুণে গুণান্বিত একজন মানুষ, দি চেস্ট অ্যান্ড হার্ট ফাউন্ডেশন বাংলাদেশেরও যিনি সভাপতি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলাদেশ। ধন্যবাদ আপনাকে এবং দর্শকদের যারা। স্যার, আমরা আজকে যেহেতু আপনাকে পেয়েছি, আমরা নানা দিক নিয়ে আলোচনা করব। বিশেষ করে আপনি একজন চেস্ট স্পেশালিস্ট, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, সুতরাং আমাদের একটি রোগ নিয়ে আমরা একটু জানতে চাই, সাথে করে আমরা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে একটু আলোচনা করতে চাই। আমরা যেহেতু বুকের অনেক ধরনের রোগ হয়, বক্ষব্যাধি, নানা রোগ হয়, আমরা নিউমোনিয়া নিয়ে একটু বেশি আতঙ্কে থাকি। বার্ধক্যে এবং ছোটদের দুটি বলা যায় যে এক্সট্রিম অফ এজ, এই বয়সের নাজুক প্রকৃতির মানুষদের বেশি হয়ে থাকে এবং এটি ভয়ঙ্কর। আপনার কাছে একটু শুনতে চাই, বাংলাদেশে এটার প্রাদুর্ভাব কেমন? ধন্যবাদ আপনাকে এবং দর্শকদের। নিউমোনিয়া একটি ফুসফুসের প্রদাহজনিত রোগ। এটি অনেক কারণে হয়ে থাকে। নিউমোনিয়া ভাইরাসের জন্য হয়, ব্যাকটেরিয়ার জন্য হয়, আরেকটা নিউমোনিয়া আছে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। এছাড়াও কিছু রেডিয়েশনের জন্য হয়, সেকেন্ডারি ইনফেকশনের জন্য হয়। যেমন এখন সবচেয়ে যেটা মানে আমাদের হামের যেই প্রাদুর্ভাব, এই জন্য বাচ্চাদের নিউমোনিয়া হচ্ছে। অনেকের প্রশ্ন থাকতে পারে যে হামের সাথে নিউমোনিয়া সম্পর্ক কি? এটা সেকেন্ডারি ইনফেকশনের মাধ্যমে হামের ফুসফুসের এটা একটা কমপ্লিকেশন হয়। হামের যেই মেইন কমপ্লিকেশন যেই কারণে আমাদের বাচ্চারা মারা যায়, সেটার দুটা কারণ। একটা হলো ব্রেনের যে প্রদাহটা হয় সেটার বলে হলো মেনিনজাইটিস, আর ফুসফুসে যেটা হয় সেটা হলো সেকেন্ডারি ইনফেকশনের জন্য নিউমোনিয়া, ভাইরাল নিউমোনিয়া, এবং সেই নিউমোনিয়াতেই এফেক্টেড হয়, যেটা অন্যান্য সময় কোভিডে যেটা হয়েছে সেই নিউমোনিয়া হয়, যার জন্য বাচ্চার শ্বাসকষ্ট হয়, অক্সিজেন স্যাচুরেশন কমে যায় বাচ্চার, যার জন্য বাচ্চা মৃত্যুবরণ করে। এবং সেটার চিকিৎসা অ্যান্টিবায়োটিকের পাশাপাশি এটা আইসিইউ সাপোর্টের মধ্যে অক্সিজেন সাপ্লাই প্রয়োজন হয়। সেটা যদি আমরা করতে পারি তাহলে বাচ্চাকে আমরা সেভ করতে পারবো। এই জন্য আমাদের সবারই সাবধানতা অবলম্বন করা উচিত। সেকেন্ডারি ইনফেকশন বা ভাইরাল নিউমোনিয়া হওয়ার আগেই যেন আমরা প্রপার অ্যান্টিবায়োটিক আবার ট্রিটমেন্টটা দিতে পারি। অর্থাৎ যে সকল সিমটমসগুলো, উপসর্গগুলো দেখা যায়, সেগুলো যখনই হবে তখন মায়েরা বা বাবা তাদের একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে দেখা করবে। হ্যাঁ, অবশ্যই। কারণ আপনি জানেন যে হামের প্রাথমিক হলো জ্বর। ছোট বাচ্চার জ্বর হবে, সর্দি হবে, সাথে চোখ লাল হয়ে যাবে। এটা হলো প্রাথমিক লক্ষণ ভাইরাসের। তার সাথে সাথে একটু কাশি হতে পারে, শ্বাসকষ্ট হবে। যখনই এই সিমটমগুলো দেখা যাবে, এবং বিশেষ করে যখন বেশি র্যাশ হবে, শরীরে যখন বেশি র্যাশ হবে, তার আগেই সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিয়ে হসপিটালে ভর্তি করা উচিত। তার আগে যেটা করতে হবে, বাচ্চাকে অবশ্যই আইসোলেশন এনে তার থেকে যেন ভাইরাসটা না ছড়ায়। আপনার কারণে জানেন যে হাম খুব ছোঁয়াছে, এই জন্য বাসায় অন্যান্য বাচ্চা যাতে আক্রান্ত নয়, যেন বাচ্চাকে একটা আইসোলেশনে রেখে একা রেখে চিকিৎসা করতে হবে। এবং যারা চিকিৎসা করবে তাদের মাস্ক, হাত, যে নর্মাল যে স্যানিটেশন, হাত ধোয়া, সেগুলো একটু মানে মেনটেন করতে হবে, যারা অন্য বাচ্চাদের ছড়াবে না। তবে খারাপ হওয়ার আগে অবশ্যই একজন চিকিৎসককে দেখা চিকিৎসা নিতে হবে। আর যদি মনে করেন যে খারাপ কাশি, শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে অবশ্যই নিকটস্থ হসপিটালে
তাকে নিয়ে যেতে হবে। আমরা ইদানিং দেখছি যে এনআইসিউ, আপনি বলছিলেন যে আইসিইউতে যেতে হবে বাচ্চাদের জন্য, এনআইসিইউতে পর্যাপ্ত এনআইসিইউ বাংলাদেশে সেরকম নেই বললেই চলে, বা আপনি কি বলবেন যে আসলে সরকারি যে ব্যবস্থাপনায় সে, কেননা বেসরকারি একটি বড় স্থান আছে যেখানে মানুষ চিকিৎসা নেয় বাংলাদেশে, কিন্তু সরকার এত অল্প মূল্যে চিকিৎসা সারা পৃথিবীতে খুব মানে হয় না বলে আমরা জানি। সরকারি ব্যবস্থাপনায় আসলে এনআইসিইউর চিকিৎসা কেমন হচ্ছে? বেসিক্যালি বাংলাদেশে আইসিইউর খুব একটা ডেভেলপড হয়নি। সরকারিভাবে বড় বড় হসপিটালগুলোতে আছে। আর এটা জানেন, আমরা সারা পৃথিবী করোনার সময় আমরা বিরাট একটা মানে দুর্যোগ আমরা ফেস করছি। সেই সময় বাংলাদেশে অনেক যে আইসিইউ হয়েছিল, তবে মানে প্রয়োজন ছিল হয়েছে, এবং সেটা কিন্তু অ্যাডাল্ট আইসিইউ বেশি হয়েছে। নিউনেটাল আইসিইউ বা কথা তখন কম এসেছে, মানে ওরকম হয়নি, কারণ বাচ্চারা ওই সময় হয়তো আল্লাহর রহমত তারা তুলনাভাবে কম এবং এফেক্টেড কম হয়েছে, এবং মর্টালিটি, যার জন্য ওই জায়গাটায় আমরা খুব একটা ডেভেলপ করিনি। আর সারা বাংলাদেশে এখন নিউনেটাল আইসিইউ খুব লিমিটেড, মেন বড় হসপিটালগুলোতে আছে আর প্রাইভেট সেক্টরে আছে। আর এইটা একটা ডিজাস্টার, একটা হঠাৎ করে আউটব্রেক, এই আউটব্রেকে যে আইসিইউ আছে সেটা কভার করতে পারেনি। হ্যাঁ, যার জন্যে আমাদের সব আইসিইউ প্রথমে একটু সমস্যা ছিল আমাদের বিভিন্ন হসপিটালে। পরবর্তীতে সরকারের সদিচ্ছায় বিভিন্ন জায়গায় যে আইসিইউগুলো চালু ছিল না, আপনারা জানেন যে ওই সংক্রামক হাসপাতালে আইসিইউটা ছিল কিন্তু চালু ছিল না, সেটা চালু করেছে। তারপরে রাজশাহী অন্যান্য জায়গায় দিয়ে চালু করেছে। কর্তৃপক্ষের নজরেই ছিল না যে সেখানে এটি চালু নেই। হ্যাঁ, চালু নেই। হ্যাঁ, কারণ ওটা একটা, আপনারা জানেন যে আমি যদি একটা এনজিওর মাধ্যমে একটু ছিল, কিন্তু ওরা ফান্ড বন্ধ করে দেওয়াতে আর সবকিছুই আছে, কিন্তু জনবলের সচল ছিল না। এরকম অনেক জায়গায় আছে, এখন মোটামুটি চালু আছে। তারপরেও আইসিইউর যতটুকু প্রয়োজন অ্যাকর্ডিং টু বেড এবং বাচ্চা বা এইসব আউটব্রেকে তো আসলে সবসময় আগের থেকে প্রস্তুতি থাকে না, সেই হিসাবে এখনও আইসিইউ মানে অনেকটা অপ্রতুল। সত্যি এটা, এবং সেক্ষেত্রে একটু সরকারি ব্যবস্থাপনা আরেকটু সমৃদ্ধ করা যায় কিভাবে? কেননা আমরা সবসময় দেখছি যে কোনো প্রাদুর্ভাব বা দুর্যোগ আসলেই বা মহামারী আসলেই হয়তো মনে হয় যে এই বিষয়ে সমাধান করার দরকার, কিন্তু আসলে স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে আজকে আমাদের আলোচনার একটা বিষয়ই রয়েছে। বাংলাদেশের যে স্বাস্থ্য ব্যবস্থাপনা আর্থিক প্রেক্ষাপটে অবকাঠামোগত যেই ব্যবস্থাপনা, আপনি একজন চিকিৎসকদের নেতৃত্ব দিচ্ছেন, পলিসি মেকিংয়ে কাজ করছেন, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আসলে এইরকম ভাবে আর কতদিন? 50 বছর তো গেল, আরো আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত? আমাদের বর্তমানে যে স্বাস্থ্য ব্যবস্থা আছে এটা আসলে বঙ্গু স্বাস্থ্য ব্যবস্থা, আমার বলতে কোনো দ্বিধা নেই। কারণ গত 17 বছরের আমাদের স্বাস্থ্য সেক্টরে শুধু কাগজে কলমে উন্নতি হয়েছে, কিন্তু বাস্তবে খুব একটা কম। এছাড়াও আমাদের যেটা মানে পরিকল্পনা, কোনো দীর্ঘস্থায়ী পরিকল্পনা নেই, স্বল্পমেয়াদী পরিকল্পনা নেই। আমরা শুধু নিড বেসিসে আমরা মানে ম্যানেজমেন্ট করার চেষ্টা করি। এবং এই আজকে যেই আউটব্রেকটা, সেটার হয়তো পিছনে যদি আমি যাইতে চাই, সে বলতে হয় টিকার যে সংকট। টিকার যে সংকটটা তৈরি হলো কেন, এটা একটা বিরাট প্রশ্ন। কারণ আপনি জানেন যে বাংলাদেশে ওপি, অপারেশন প্ল্যানের মাধ্যমে ইপিআই, ম্যালেরিয়া, কালাজ্বর, ফাইলেরিয়াসিস, টিউবারকুলোসিস, এরকম অনেকগুলো প্রোগ্রাম চলতো, কিন্তু অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট সেই অপারেশন প্ল্যানটা বন্ধ ছিল। বন্ধ করাতে আমাদের যারা টিকা দেয়, যারা ওইখানে অপারেশনের কাজ করে, তারা বেতন পাচ্ছে না। ওইটার আন্ডারে যে ওষুধ কিনা হতো সেটা কিনা হয় নাই ফান্ডের অভাবে, তেরমে আমাদের টিকাটাও কিনা হয়নি, যার জন্য কিন্তু টিকার সংকট। এছাড়াও 2022 থেকে 2024 এই সময়টার মধ্যে প্রচারণা এবং বিভিন্ন কারণে, করোনা এবং আন্দোলনের কারণে ওইরকম টিকার ব্যবস্থাও হয়নি এবং টিকা কেনাও হয়নি। যার জন্য যেখানে 2026 সালে আমরা জিরো হার্ম মানে ডিটেকশন হওয়ার কথা ছিল, এবং পরবর্তীতে সেটা বাংলাদেশ থেকে যেমন পোলিও যেমন নির্মূল করা হয়েছে, এরকম একটা প্রক্রিয়াধীন ছিল। সেই 26 সনে এসে কিন্তু একটা হামের আউটব্রেক দেখা দিল। সেটার কারণ আমরা গত 4 বছর ধরে বা 5 বছর ধরে আমরা হামের টিকা বা অন্যান্য টিকার জন্য ওইরকম প্রচারণা চালাতে পারি নাই। 4 বছর পর পর যে বুস্টার ডোজ দিতে হয় ম্যাসিভ ক্যাম্পেইনের মাধ্যমে, সেটা দিতে পারে নাই। টিকার সংকট ছিল।
তারপরে যারা টিকা দিচ্ছিল তাদের চাকরি থাকবে কি থাকবে না, বেতন পাচ্ছে না, একটা সংকট ছিল, একটা সংকটের জন্য মানে চলে গেছে। আর সেকেন্ড হলো অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট থেকে পরবর্তী গভর্নমেন্টের কাছে যে প্ল্যান দেওয়ার কথা, এই অপারেশন প্ল্যান করার পরে যে পরবর্তী কি প্ল্যানে চলবে তারা সেই প্ল্যানও ঠিকমতো সফলভাবে করা যায়নি, জি মানে দিয়ে যেতে পারে, যার জন্য শর্ট টাইমের মধ্যে কিন্তু আউটব্রেকটা হয়ে গেছে। টিকা ব্যবস্থাপনা নিয়ে অনেক কথা আছে, আমরা অনেক কিছু জানতেও চাই। আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাব দর্শক। আজকে আমরা কথা বলছি নিউমোনিয়া এবং নিউমোনিয়ার হামের প্রাদুর্ভাব, আর সাথে থাকছে স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে। আমাদের সাথে ডাক্তার শাকিল উপস্থিত আছেন, দেশের জনপ্রিয় একজন চিকিৎসক। আমরা এই বিষয়ে আবার আলোচনা করতে আসবো। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাব, বিরতির পরে ফিরে এসে এই বিষয়ে আলোচনা করছি, সাথেই থাকবেন। দর্শক, বিজ্ঞাপন বিরতির পরে আবারও ফিরে এলাম হেলথ ফর পিপল। আমি আছি ডাক্তার শাহেদ ইমরান। আজকে আমরা আলোচনা করছি নিউমোনিয়া, হামের প্রাদুর্ভাব এবং স্বাস্থ্যের অবকাঠামো, স্বাস্থ্য ব্যবস্থাপনা, ভ্যাকসিন, এই সকল বিষয় নিয়ে। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আলোচনা করতে পারবেন এটিএন বাংলার স্ক্রলে দেখানো নম্বরে। দর্শক, প্রশ্নের অপেক্ষায় থাকবো। আলোচনা করছিলাম স্যার যে হামের প্রাদুর্ভাব নিয়ে এবং সাথে ভ্যাকসিনের ব্যবস্থাপনা নিয়ে আপনি বলছিলেন। ভ্যাকসিনে বাংলাদেশ কিন্তু অনেকটাই এগিয়ে ছিল, আমরা ইতিপূর্বে দেখেছি। মাঝখানে যে অসুবিধাগুলো সেগুলো আপনি বলেছেন। সামনে আসলে কার্যক্রমগুলো কীরকম হতে পারে, বা আপনারা যে এখন যেহেতু এই নেতৃত্বের জায়গায় এসেছেন এবং আপনি পলিসিতে কাজ করছেন, আপনাদের আসলে পরিকল্পনাটা কি? ধন্যবাদ। বাংলাদেশের ইপিআই সাকসেসের ওয়ার্ল্ডের কিন্তু ওয়ান অফ দি মানে রোল মডেল, জি, এবং যেখানে প্রায় 95 to 97-98% পর্যন্ত আমাদের সাকসেস হয়েছিল। গত একটা পরিসংখ্যানে আমি গতকালেই যে একটি টেলিভিশন টক শোতে আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর বেনজির আহমেদ বলতেছিল, সেটা 56-55 নেমে আসছিল, জি, মানে সাকসেস রেট। এবং এটা অবশ্যই একটা মানে দুর্বলতা এবং এটা পরিকল্পনার অভাব, যেটা আমি আগে বললাম যে অপারেশন প্ল্যান বিভিন্ন কারণে, এটাকে অবশ্যই স্ট্রেনথেনিং করতে হবে। এবং বাংলাদেশের ইপিআই যেটা চালু আছে সেটা খুব স্ট্রংলি চালু করতে হবে। সেই হিসাবে আগামী বর্তমান যে গভর্নমেন্ট আসছে ওনারা কিন্তু অলরেডি সেই পদক্ষেপ নিয়েছে। যেমন আজকে সারা বাংলাদেশের 1,40,00,000 শিশুকে টিকা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে টিকা কার্যক্রম শুরু করেছে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বগুড়ায় উদ্বোধন করেছেন, বিভিন্ন মন্ত্রীরা তাদের জেলায় করেছেন, চালু হয়েছে। সেটা অবশ্যই চালু রাখতে হবে এবং সেটার যে পরিকল্পনা আছে গভর্নমেন্টের প্রাথমিক স্বাস্থ্যসেবার মাধ্যমে আগামী স্বাস্থ্য ব্যবস্থা বাংলাদেশে গড়ে তোলার জন্য, সেই প্রাথমিক স্বাস্থ্যসেবার যে পরিকল্পনা সেটা ইউনিয়ন পর্যায়ে একটি সেন্টার হবে এবং তার আন্ডারে ওয়ার্ড পর্যায়ে হাব বা কেন্দ্র করা হবে। ওই রকমই শহরগুলোতে, আপনারা এখন জানেন যে শহরগুলোতে কিন্তু এই প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারগুলো নেই। এগুলো আমাদের যে মিউনিসিপ্যাল কর্পোরেশন, তারপর বিভিন্ন এনজিও, এই মানে সেটা সরকারিভাবে এখন করা হবে এবং সেখান থেকে যেই প্রাথমিক স্বাস্থ্য সেবাগুলো দেওয়া হবে তার মধ্যে টিকা একটি, শিশুদের পুষ্টি একটি, জনস্বাস্থ্যর যে স্যানিটেশন সেটার একটা কম্পোনেন্ট, মা ও শিশু স্বাস্থ্য সেটার একটা কম্পোনেন্ট, বয়স্ক তাদের সেটা একটা কম্পোনেন্ট, সেখানে একটি ফার্মেসি থাকবে, একটি ছোট ল্যাবরেটরি থাকবে। তার মানে একটা রোল মডেল হিসাবে ওইখান থেকে সেটা যদি বাস্তবায়ন প্রক্রিয়াতে, কারণ বাংলাদেশের আপনি জানেন যে টিকার জন্য এবং এই লেভেলে কিন্তু অলরেডি সব জায়গায় কিন্তু সেন্টার আছে। একটা মানে ইউনিয়ন পর্যায়ে একটা সেন্টার আছে, কমিউনিটি ক্লিনিক আছে, হ্যাঁ, অনেক জায়গায় মানে তারা অস্থায়ীভাবে আছে, স্ট্রাকচার মোটামুটি আছে। সেটাকে আরও স্ট্রেনথেনিং করতে হবে, করলে সেটার গ্রামের যে প্রান্তিক জনগণ, প্রান্তিক শিশু, প্রান্তিক তারা সেখানেই প্রাথমিক সেবাটা পাবে। এবং এই গভর্নমেন্টের সবচেয়ে বড় যেটা, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আমরা ডাক্তাররা জানি যে প্রতিরোধযোগ্য রোগ যেগুলো, যে সংক্রামক ব্যাধি রোগগুলো, এগুলোকে যদি আমরা প্রতিরোধ করতে পারি, আমাদের যে বড় বার্ডেন, এই আজকে আইসিইউ বলেন, যে সেটা অনেক কম লাগবে এবং সেটা কিন্তু স্বল্প মূল্যেই করা যায়। যেমন হাম আমরা যদি টিকা দিতে পারি, এটা প্রিভেন্টেবল। ডেঙ্গু, মশা যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, ডেঙ্গুর প্রকোপ কমে যাবে। ম্যালেরিয়া, এইগুলা, টিউবারকুলোসিস যেটা টিবি প্রোগ্রাম, সেটা যদি আমরা কেস ডিটেকশন ঠিক মতো করতে পারি, ট্রিটমেন্ট দিতে পারি, সেটা ছড়ানোর বন্ধ হয়ে যাবে। তাহলে আমাদের স্বাস্থ্যের উপর যে বার্ডেনটা, বড় বড় স্ট্রাকচার চেঞ্জ করা, সেটা
আমাদের কমে যাবে। আরেকটা আপনারা যেটা আছেন নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো, অসংক্রামক, হ্যাঁ অসংক্রামক জিনিস, এগুলো কিন্তু এখন বাড়তেছে। হার্ট ডিজিজ, ক্যান্সার, আদার্স যেগুলো সিওপিডি, হ্যাঁ শ্বাসকষ্টের রোগ যেগুলো, সেগুলো কিন্তু বাড়তেছে। সেগুলো যদি আমরা সচেতন করতে পারি, আমরা যদি আমাদের প্রিলিমিনারি যদি আমরা বন্ধ করতে পারি, বা আমরা যদি মানুষকে সচেতন করতে, সেই রোগগুলো কমে যাবে। তাহলে আমাদের যে পরিবেশ দূষণটা, পরিবেশ দূষণটা একটা কারণ। সিওপিডি, আমি যদি বক্তব্য দিই, সিওপিডির একটা বড় কারণ হলো পরিবেশ, শ্বাসকষ্ট, যেটা বয়স্কজনিত শ্বাসকষ্ট, যেটা আমাদের অনেক বয়স্ক রোগীরা যেটা সাফার করে। এবং বয়স্ক এই সিওপিডির সাথে কিন্তু নিউমোনিয়ার একটা সম্পর্ক আছে, কারণ তারা খুব তাড়াতাড়ি ইনফেক্টেড হয়ে যায়, তাদের ইমিউনিটি কম থাকে, এবং তাদের শ্বাসকষ্ট হচ্ছে, নিউমোনিয়া হলে আরও বেশি শ্বাসকষ্ট হয়ে যায়, এবং সেটাও কিন্তু প্রিভেন্ট করা যায়। এইগুলো যদি করা যায়, তাহলে আমাদের আগামী দিনে স্বাস্থ্যের অনেক উন্নতি হবে। তার পাশাপাশি যেটা করতে হবে, যে আমরা এখন সবাই ঢাকামুখী অথবা বড় হসপিটালমুখী বিভাগে, বলতে পারেন ঢাকামুখী আমরা, সেটাকে ঢাকায় না আসলে উন্নত চিকিৎসা পাওয়া যাবে না, এরকম একটা সেটা ডিসেন্ট্রালাইজড করতে হবে। সেই হিসাবে বর্তমান গভর্নমেন্টের যে প্ল্যান, যে জেলা পর্যায়ে সেকেন্ডারি হসপিটালগুলো উন্নত করবে, এবং সেখানে সব ধরনের চিকিৎসা থাকবে, যাতে উপজেলার থেকে জেলায় আসলে যেন তারা সব চিকিৎসা পেতে পারে। এবং এটা রেফারেল সিস্টেমের মাধ্যমে প্রথম মানে ইউনিয়ন পর্যায়ে যাবে, তারপরে উপজেলা পর্যায়ে, ডিস্ট্রিক্ট পর্যায়ে, আর যেগুলো একদম ক্রিটিক্যাল, মানে ঢাকা শহরে আসলে চিকিৎসা পাবে, বা হাই টেকনোলজি রিলেটেড অথবা মানে কমপ্লিকেটেড, সেগুলো ঢাকার দিকে রেফার করবে। তাহলে ঢাকায় যে আজকে যে ঢাকা মেডিকেল কলেজ সহ অন্যান্য জায়গায় যে ইনস্টিটিউশনগুলো, যে আজকে যে রুগীর চাপ, সেগুলো অনেক কমে যাবে। আমাদের চিকিৎসকদের উপর যেটা আসে, যে ওভার বার্ডেন এক একটা হসপিটালের ফ্লোরে, সেটার বার্ডেনটা কমে যাবে। একটু যদি বলি যে হসপিটাল পুলিশিং নিয়ে আসলে কখনোই আমরা দেখিনি যে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ সবচাইতে ডেলিকেট, মোস্ট সেন্সিটিভ, যদি আমরা ঢাকা মেডিকেল বা সরকারি যে মেডিকেল কলেজগুলো আছে, হসপিটালগুলো আছে, সেখানে নিরাপত্তার যথেষ্ট অভাব, এবং অনেক চিকিৎসকরা আপনাদেরকে বলেছেও যে তারা নিরাপত্তার অভাবে কাজ করতে পারছেন না, বিশেষ করে প্রান্তিক পর্যায়ে তো আরও বড় সমস্যা। চিকিৎসকদের নেতা হিসেবে এটা একটা খুব মানে বড় ক্রাইসিস এখন হেলথ সেক্টরে। কারণ আপনার কদিন আগে যে ঢাকা মেডিকেলে যে ঘটনা, একটা সামান্য একটা ঘটনা নিয়ে দিনাজপুর মেডিকেল কলেজে ঘটলো, তারপরে আরেকটা মাঝখানে কোন মেডিকেল কলেজে ঘটলো, বিভিন্ন উপজেলায় এরকম প্রায়ই দেখা যায় উপজেলা লেভেলগুলোতে। তো এটার জন্য যেটা করতে হবে, আমাদের সবার সচেতন হতে হবে এক নম্বর, আর আমাদের চিকিৎসকদের কাজের পরিবেশ দিতে হবে। আপনি যদি নিরাপত্তাহীনতায় কেউ থাকে, তাহলে কাজ করা যায় না। সেখানে ভুল ত্রুটি থাকতেই পারে, সেটা একজন চিকিৎসক কি ভুল করতেছে নাকি, বা তার ফ্যাসিলিটিস কতটুকু, সেই অনুযায়ী বিচার করা যেতে পারে। কিন্তু এসেই তার উপর চাপ ক্রিয়েট করে এটা করতে হবে, সেটা কারণ আপনি যদি একটা উপজেলা লেভেলে যে বলেন যে আমার রুগীর এখনই অপারেশন করতে হবে, সেটা হয়তো সম্ভব হবে না। ব্যাপক জনসচেতনতা আসলে প্রয়োজন, এটা প্রয়োজন। এই জন্য আমাদের, আপনারা দেখছেন গত 18 তারিখে ইউএইচএফ সম্মেলনে আমাদের প্রাইম মিনিস্টার কিন্তু এই জিনিসটার উপর একদম মানে গুরুত্ব দিয়েছেন, যে চিকিৎসকদের কাজের পরিবেশের জন্য অবশ্যই নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সেটার উনি ব্যবস্থা নেবেন। এটার কারণ হলো, আমরা যতটুকু মানে সার্ভিস দিতে চাই, মানুষের এক্সপেকটেশনটা হয়তো বেশি, সেই অনুযায়ী না পারাতেই এই ঘটনাগুলো। আরেকটা জিনিস হলো যে আমাদের একটা মাইন্ডসেট আছে, যে হসপিটালে গেলেই বুঝি, ডাক্তার গেলেই বুঝি আমার রুগীটা ভালো হয়ে যাবে, এবং ওই রুগীটা যে খারাপ করে নিয়ে আসছে, ওনারা সেটা বুঝতে চান না। এটা কিন্তু একটা ব্লেসিংস, আমাদের ডাক্তারদের জন্য একটা ব্লেসিং, এটা একটা ব্লেসিং, এবং আমাদের সবারই সেটার কাজে লাগে। পারস্পরিক আস্থা নিয়ে যদি কাজ করার সুযোগ দেওয়া যায়, তাহলে হয়তো অনেক কিছু ভালো করা যাবে। আর আমাদের এটা যেটা হলো, সব জায়গায় একটা ভালো পরিবেশ রাখতে হবে যাতে করা যায়। যেমন ওই দিন আলাপ করতেছে আজকে যে তামিমের একটা ঘটনা, যে এই সাভারের প্র্যাকটিস করতে যায়, ওনার যে হার্ট অ্যাটাক হয়েছিল, ওনার যে অবস্থা ছিল, সেখানে যদি উনি ঢাকায় নিয়ে আসতে হয়তো, কিন্তু ওইখানকার যে ডাক্তার সাহেব সেখানে ফ্যাসিলিটিস ছিল, উনি সেই পরিবেশটা মানে পেয়েছিল বলেই কিন্তু সেখানে রিস্ক নিয়ে ওনার সেবাটা দিতে পারছিল। এরকম যদি সব জায়গায় পরিবেশ থাকে এবং আস্থার সৃষ্টি হয়, আমি মনে করি যে বাংলাদেশের চিকিৎসক যারা আছে বেশ সেবা দিতে সবসময় প্রস্তুত। এবং আমাদের হলো সেটা হলো যে আমাদের
পরিবেশটা আস্থায় আনতে হবে। অনুষ্ঠান শেষ করতে হবে স্যার, একেবারেই শেষের দিকে আছি। আমি ছোট্ট করে একটু যদি বলি যে বারাক ওবামা ওয়ান হেলথ নামে একটি প্যাকেজ এবং প্রোডাক্ট হিসেবে ডেভেলপ করে সে জনপ্রিয় এবং প্রেসিডেন্ট হয়েছিলেন স্বাস্থ্য ক্ষেত্রে তার একটা অবদানের কথা বলে। এবারও আমরা দেখেছি হেলথ কার্ডের কথা আপনাদের সরকার বলছে। আসলে এটা কতটুকু সময়োপযোগী এবং মানুষকে কতটুকু সহযোগিতা করবে? অল্প ছোট্ট এটা একটি আমি মনে করি যে যুগান্তকারী সিদ্ধান্ত। এটা বাস্তবায়ন করতে পারলে যেটা হবে, ওষুধের মিসইউজ, আপনার আমার যে ফাইল বা আমার যে মেডিকেল রেকর্ড, সেগুলো সবগুলো থাকবে। আমি যেখানেই যাই না কেন, সে কার্ডের মাধ্যমে আমার অতীতে কি চিকিৎসা নেওয়া হয়েছে সে একজন চিকিৎসক দেখতে পারবে এবং সেই অনুযায়ী তার চিকিৎসা নেওয়া সুবিধা হবে। এবং এটা করতে পারলে যেটা হবে যে আমাদের সবার যে রেফারেল যে সিস্টেমটা আমরা চালু করতে চাইছি, সেটা খুব সহজ হবে। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, অত্যন্ত ব্যস্ত মানুষ। এবং আপনাকেও ধন্যবাদ, আপনার দর্শকদেরও ধন্যবাদ আজকের অনুষ্ঠান উপভোগ করার জন্য। দর্শক মণ্ডলী, আমরা আজকে নিউমোনিয়া, হামের প্রাদুর্ভাব, এই সকল বিষয় নিয়ে আলোচনা করেছি। আশা করছি আপনাদের এই তথ্যগুলো কাজে লাগবে। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।